বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদী সরকার। বিশ্বের বিভিন্ন দেশের পর মোদী প্রশাসনের বিরুদ্ধে এবার খোদ ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে। ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান, মোদী হটাও দেশ বাঁচাও। কৃষক থেকে ব্যবসায়ী কিংবা সাধারণ জনগণ সকলেই মুখরিত হয়ে উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। কিন্তু হঠাৎ কেন ভারতীয়রা এত চড়েছে মোদী সরকারের উপর? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। কোরিয়ায় 181 জন আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় 177 জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার ফায়ার সার্ভিসের বরাতে এই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। 29 ডিসেম্বর ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের দেওয়ালে ধাক্কা খায় উড়োজাহাজটি। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এক যাত্রী ও একজন ফ্লাইট সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি দুজনেরও মৃত্যুর আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট, তবে উড়ন্ত পাখির আঘাতে ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে যাওয়ার ফলে এই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ। 31 ডিসেম্বর হঠাৎ করে গতকালকে রাত্রে থেকে সমন্বয়করা, আমাদের উপদেষ্টার একাংশ, তারা একযোগে যখন ফেসবুকে লিখছেন যে 31 ডিসেম্বর নাও অর নেভার, শব্দ ইউজ করতেছেন কমরেড। জনগণের মধ্যে চিন্তা, আবার কি চাও তোমরা ভাই? দক্ষিণ কোরিয়ায় 181 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। দুজনকে জীবিত উদ্ধারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে 85 মরদেহ। বাকিদেরও বাঁচার সম্ভাবনা নেই জানিয়েছে দেশটির ফায়ার এজেন্সি। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ। রোববার স্থানীয় সময় সকাল 9টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। ঘটে অগ্নিকাণ্ড। দক্ষিণ কোরিয়ায় আকাশপথের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি মাত্র 6 মিনিটের মধ্যে ঘটে যায়। সরকারিভাবে এই 6 মিনিটের ঘটনার বিস্তারিত জানানো হয়েছে। আজ রোববার সিঙ্গাপুর ভিত্তিক গণমাধ্যম স্ট্রেটস টাইমস এই তথ্য জানিয়েছে। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। অনেক সুন্দর একটা ভিডিও। দেখেন কি দুর্ঘটনা ঘটছে। এমন বিমান ল্যান্ড করতে উঠতে আর কি এমন দুর্ঘটনা ঘটছে। 181 জন যাত্রী নিয়ে যাইতে 179 জন মানুষই আর কি নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন সবাইরে বলতে পারি না, এরা তো সব বিধর্মী নাকি, এই বিষয়ে আমাদের বিস্তারিত আপনাদের রিপোর্ট দেখাবো। আর আমাদের সামনে বাংলাদেশে 31 ডিসেম্বর কি হতে চলছে চলুন শুনি। বিস্তারিত রিপোর্ট আছে, চলুন আমরা কথা না বাড়িয়ে রিপোর্টে চলে যাই। কিন্তু রিপোর্টে যাওয়ার আগে প্লিজ অনুরোধ করব আপনাদেরকে, আমার আর কি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদী সরকার। বিশ্বের বিভিন্ন দেশের পর মোদী প্রশাসনের বিরুদ্ধে এবার খোদ ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে। ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান, মোদী হটাও দেশ বাঁচাও। কৃষক থেকে ব্যবসায়ী কিংবা সাধারণ জনগণ সকলেই মুখরিত হয়ে উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। কিন্তু হঠাৎ কেন ভারতীয়রা এত চটেছে মোদী সরকারের উপর? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশের সাথে বর্তমানে ভালো সম্পর্ক যাচ্ছে না ভারতের। এমন পরিস্থিতিতে ভারতের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে দেশ বাঁচাও আন্দোলন। বিশ্ববাজারে যখন সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের উপর, ঠিক তখনই মোদীর প্রশাসনের ভুল কূটনীতির কারণে ভারত তাদের বৃহত্তম বাণিজ্য বাজার হারানোর পথে রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্কে অবনতি হওয়ায় ভারতীয় রপ্তানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে। বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার রেমিটেন্স অর্জন করে, যার পরিমাণ ভারতের গড় আয়ের একটি বিশাল অংশ। কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক মিথ্যা ও অপপ্রচার চালিয়েছে, যার ফলে বাংলাদেশে ভারত বয়কটের ডাক উঠেছে। ভারত হটাও ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে। বাংলাদেশের দোকানগুলো থেকে ভারতীয় পণ্য কিনতে আগ্রহ দেখাচ্ছে না ক্রেতারা। অনেকেই ভারতীয় পণ্য বয়কট করছে। সেই সাথে বর্তমানে মোদী প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকেও। তাই নেটিজেনদের কেউ কেউ বলছে, বাংলাদেশের সঙ্গে শত্রুতা বাড়িয়ে ভারতের কোনো লাভ তো নেই, বরং ক্ষতিই বেশি। এদিকে ভারতে কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, মোদীর ভুল কূটনৈতিক কৌশল ও তার পোষা মোদী মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার এবং শুভেন্দুর কূটনীতির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে গিয়ে পৌঁছেছে।
আর এমন পরিস্থিতির জন্য মোদির উপর ফুঁসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতবর্ষ। শুধু তাই নয়, আসন্ন নির্বাচনে মোদির ভরাডুবি চাইছে খোদ ভারতীয়রা। দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মোদি সরকারের পতন চায়। মোদির প্রশাসনের যেন কবর রচিত হয় এমন প্রত্যাশাই ব্যবসায়ীদের। তারা যেন তাদের পেটের তাগিদে চলা ব্যবসা ঠিকমতো চালাতে পারে, তাই নতুন প্রশাসন প্রত্যাশা করছে। সম্প্রতি একটি সাংবাদিকের সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। এরই মধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদি হাটাও দেশ বাঁচাও স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে ভারতীয়রা। তাদের দাবি, নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন। এদিকে পিডিএস নেতা সমীর পুতাটুন্ডু বলেন, ফ্যাসিস্ট বিজেপি সরকারকে আমরা সরাতে চাই। তিনি বলেন, উন্নয়ন আটকাতে গরিব কৃষক শ্রমিকদের পেটে মারার যে কাজ করছে মোদী সরকার, তার নিন্দা জানাই। তিনি আরো বলেন, মোদী সরকার সাংবাদিকদের উপর অত্যাচার করছে, তারও নিন্দা জানাই। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য পোস্টার হাতে দিল্লির রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। পোস্টারগুলো 11টি ভাষায় ছাপিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহলের আশঙ্কা, অতি দ্রুতই সাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট মোদির পতন সুনিশ্চিত। 31শে ডিসেম্বর হঠাৎ করে গতকালকে রাত্রে থেকে সমন্বয়করা, আমাদের উপদেষ্টার একাংশ, তারা একযোগে যখন ফেসবুকে লিখছেন যে 31শে ডিসেম্বর নাও অর নেভার শব্দ ইউজ করতেছেন কমরেড। জনগণের মধ্যে চিন্তা, আবার কি চাও তোমরা ভাই? কেউ কেউ ভাবছেন যে এদিন অন্য কিছু ঘটবে, কারণ আজকে যে ঘোষণাটা তারা দিয়েছে, বলা হচ্ছে যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। বাংলাদেশ ইংরেজি নাম, যাই হোক আমি বিষয়টা বুঝি নাই, তো আমরা যেটা বুঝতে পারছি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে তারা 31 ডিসেম্বরে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন তারা ঘোষণা করবেন। তো এটা কি? ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্য যে আপনার 31শে ডিসেম্বর বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ঘোষণা দিবেন। আর তাদের বক্তব্য যে শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ঐতিহাসিক 9 দফার ঘোষণা দিয়েছিলেন, আর এখন অভ্যুত্থানের পর নানান কারণে এই প্রোক্লেমেশন ঘোষণার সময় সুযোগ পাইনি। আমরা আগামী 31শে ডিসেম্বর এটা ঘোষণা করতে যাচ্ছি। এখানে বলা হচ্ছে জুলাই আগস্টের যে বিপ্লবী ঘোষণাপত্র, পাঠপত্র, এখানে অনেক কিছু তারা আলোচনা করবেন। কিন্তু কেউ কেউ বলছেন যে না ভাই, এটার বাহিরে আরও কিছু আছে। কি থাকতে পারে? কেউ বলছেন যে না, নতুন রাজনৈতিক দলটা হয়তো সামনে নিয়ে আসবে, হয়তো আরও কোনো একটা চমক থাকবে, কারণ তারা তো মেটিকুলাস প্ল্যান করে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোলাপেন্ডে কিন্তু মানে এখন আর কেউ হালকা নিচ্ছে না। আওয়ামী সরকারের পতনের স্টাইলটা কিভাবে হয়েছে দেখছেন তো? কোটা থেকে 9 দফা, 9 দফা থেকে 5 দফা, এরপরে ঠাস করে 1 দফা, তারপরে বলছে আজকে নয়তো কখনোই না, ঠাস করে কিন্তু পুরো ঘটনা হয়ে ফেলছে। সো ইট ওয়াজ এ মেটিকুলাস প্ল্যান। ডক্টর ইউনূস বলছিলেন মাস্টারমাইন্ড আছে এই ঘটনায়। তো এখন 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে যে ঘোষণা তারা দিয়েছে, যেই বক্তব্যটা তারা দিয়েছে যে ওই দিন তারা কি করতে যাচ্ছে, আমার আগের ভিডিওতে দেখে নেবেন। তবে এই ভিডিওটার প্রেক্ষাপটটা হচ্ছে যখন এই কমেন্টগুলো আসছে, আমরা সেই কমেন্টগুলোর মধ্যে খেয়াল করছি যে 31শে ডিসেম্বর ছাত্ররা বর্তমান সংবিধান বাতিল করে বিপ্লবী সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। তারা বলছে হয় ইনসাফ নয় ইন্তেকাল। মানে এরকম কিন্তু অনেক বক্তব্য কমেন্টের মধ্যে আসা শুরু হয়েছে যে আপনার এই সংবিধান বাতিল করে তারা বিপ্লবী সরকার গঠনের একটা চূড়ান্ত হুঁশিয়ারি দিতে পারে। কারণ নির্বাচন ইস্যুতে বিএনপির যে শক্ত অবস্থান, তাদের মধ্যে এবং বিএনপির মধ্যে যে পাল্টাপাল্টি অবস্থান, টকশোতে যে ধারাবাহিক বক্তব্য, মানে এই বিষয়গুলো এখানে সামনে আসছে। বলা হচ্ছে যে আপনার এই ঘোষণাপত্র রাজনৈতিক দলগুলো আপনার যদি সমর্থন দেয় তাহলে এর ফলাফল কি হতে পারে। অনেকে বলছেন যে এই ঘোষণাপত্রে আসলে কি কি থাকতে পারে, এটা এখনো কনফার্ম হওয়া যায়নি তাদের বক্তব্যের কারণে। তো এরপরে আপনারা বলছেন যে বিপ্লবের রক্তের সাথে বেইমানি না করে বিপ্লবের দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করা হোক। এখানে বেশিরভাগ আলোচনা পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, বিভিন্ন জনের বিভিন্ন ভিডিও বার্তা, তারপর হচ্ছে ছাত্রদের আচমকা এই ধরনের বক্তব্য। তো এখানে ঘোষণাপত্র পাঠ করা হবে এতটুকু আমরা বুঝতে পারছি। বা সেখানে কি ওদিন আরও অন্য কোনো অবস্থান তৈরি হতে পারে যে বিপ্লবী সরকার আমরা চাই, হইতে পারে। এটা কিন্তু হালকা নিচ্ছে না কেউ। অথবা আগামী এত বছর নির্বাচন হবে না, জনগণ তাদের সাথে আছে, প্রত্যেক সময় রাজনৈতিক দলগুলো এগুলোই বলে। তো সব মিলিয়ে ধোঁয়াশাটা কিন্তু কাটছে না। জুলাই আগস্টের ঘোষণাপত্রের বাহিরে আর কি? কেউ কেউ বলছেন যে ভাই এই ঘোষণা দিয়ে কি লাভ হবে, আর এটা নিয়ে কেন কমরেডস এবং নানান ধরনের কি বলা হয় যে আসলে এই আয়োজনটা করা হচ্ছে বা এভাবে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। কেউ বলছেন যে রেভলিউশনারি গার্ড রেজিমেন্ট গঠন না করলে প্রোক্লেমেশন মিনিংলেস হবে। আর জুলাই আগস্টের বিপ্লব যে ব্যাহত হয়ে গেছে, সমন্বয়কের একটা ডাক দিলে মানুষ কি আসবে কিনা সেইটারও আরেকবার ঝালাই করার চেষ্টা হয়তো করা হচ্ছে। কেউ বলছেন যে ভাই প্রোক্লেমেশন ঘোষণা করা হয় বিপ্লবের আগে, বিপ্লবের পরে প্রোক্লেমেশন দেয় প্রতারকরা। তো কেউ বলছেন নতুন দুটি সরকারি দল হবে, একটি সরকারি অন্যটা বিরোধী, এরকম নানান বক্তব্য আপনার আসছে। আসলে কি ঘটতে যাচ্ছে ধোঁয়াশা কাটছে না। আমরা হয়তো তখনই বুঝতে পারবো যে কি ঘোষণাপত্র তারা পাঠ করে, সময় বলে দিবে।
আপাতত অপেক্ষা করুন। দক্ষিণ কোরিয়ায় 181 জন আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় 177 জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার ফায়ার সার্ভিসের বরাতে এই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। 29 ডিসেম্বর ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের দেওয়ালে ধাক্কা খায় উড়োজাহাজটি। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এক যাত্রী ও একজন ফ্লাইট সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি দুজনেরও মৃত্যুর আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট, তবে উড়ন্ত পাখির আঘাতে ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে যাওয়ার ফলে এই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপ। এমনকি দুর্ঘটনার কয়েক মিনিট আগেও উড়োজাহাজটির উদ্দেশ্যে পাখির আঘাতের সতর্কবার্তা পাঠানো হয়েছিল বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। উড়োজাহাজের ফ্লাইট ডাটা ও ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার নিশ্চিত কারণ জানতে এসব খতিয়ে দেখা হবে। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে খোলা মাঠ ও সমুদ্র উপকূল থাকায় এ অঞ্চলে পরিযায়ী পাখির আনাগোনা বেশি থাকে। দক্ষিণ কোরিয়ার 14টি আঞ্চলিক বিমানবন্দরের মধ্যে পাখির সঙ্গে সংঘর্ষের ঘটনা এখানেই বেশি ঘটে থাকে বলে জানা গেছে কোরিয়া এয়ারপোর্টস কর্পোরেশনের প্রতিবেদনে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোয় সংঘর্ষের ঘটনা বাড়তে দেখা গেছে। অনেকের ধারণা জলবায়ু পরিবর্তনের কারণে পরিযায়ী পাখিগুলো এ অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে, যার ফলে বাড়ছে দুর্ঘটনা। পাখির সঙ্গে সংঘর্ষ এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা পদ্ধতি ব্যবহার করেও দুর্ঘটনার সংখ্যা কমানো যাচ্ছে না। 29 ডিসেম্বরের এ দুর্ঘটনা হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় অভ্যন্তরীণ বেসামরিক বিমান বিপর্যয়ের ঘটনা। এর আগে 1993 সালে এশিয়ানা এয়ারলাইন্সের দুর্ঘটনায় 68 জন নিহত হয়েছিল। এছাড়া 2002 সালে গিমহে বিমানবন্দরের কাছে চীনা এক উড়োজাহাজ দুর্ঘটনায় পড়লে 166 আরোহীর মধ্যে 129 জনই নিহত হন। গতকালকে তো ময়ূককে যখন আমি বলছিলাম যে তোমাদের ওষুধ ভেজাল, ওরা বিশ্বাস করতে পারছিল না, আমাদেরকে নিমক হারাম বলছিল। ঠিক আছে, আমি ময়ূককে বলবো, তুমি তোমার দেশের গণমাধ্যমে দেখো যে তোমাদের এই টিকায় তোমাদের লোকদের কি নাজেহাল অবস্থা। পুরা ইন্ডিয়ানরা চুলকাতে চুলকাতে বেদিশা হয়ে গেছে। ইন্ডিয়ানরা নিজেদের চুলকানি ভালো করতে পারতেছে না, আমাদের চুলকানি কেমন ভালো করবে, এটাই আমি বলছি। ময়ূক রঞ্জন যখন করোনা টিকা নিয়ে গর্ব করছিল তখন আমি একটা কথা বলেছিলাম, ভারতের টিকাগুলো ভুয়া। আমি আজকে এখানে যারা দেখছেন তাদের কাছে একটা প্রশ্ন রাখবো, আপনারা যারা যারা সেরাম ইনস্টিটিউট অর্থাৎ ভারতের টিকা নিয়েছিলেন করোনার সময়, তারা চুলকানি রোগে ভুগছেন কিনা? আমার কাছে এমন অনেক টিকা নেওয়া রুগী আমাকে পাঠিয়েছেন, তারা চুলকাতে চুলকাতে ঘা হয়ে গেছে, খাউজানি হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আপনারা যারা যারা নিয়েছেন আজকে এখানে সাক্ষী দেবেন যে ভারতের নেওয়ার টিকা সঠিক নাকি ব্যাঠিক ছিল। 10 কোটি টিকা ধ্বংস করার আদেশ আসে এই সেরাম ইনস্টিটিউটের, এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা পরবর্তীতে সেরাম ইনস্টিটিউটকে এই টিকা উৎপাদনের অনুমতি বাতিল করে। বাংলাদেশ 1.5 কোটি টিকার চুক্তি করেছিল, সেখানে 80 লাখ টিকা দেয় এবং 70 লাখ টিকা তারা পরে আর দেয় না। প্রথমে আমাদেরকে বলেছিল টিকার সংকট এই জন্য দেয় না, পরবর্তীতে জানতে পারলাম ভুয়া টিকা 2 নাম্বার টিকা, এটা দিলে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, মানুষ শ্বাসকষ্টে ভুগছে, অ্যালার্জি হচ্ছে এবং চুলকাতে চুলকাতে শরীরের রক্ত মাংস বের হয়ে আসছে, এইরকম হচ্ছে, ঘা খোসপাসরা হচ্ছে। এইরকম অবস্থা আপনারা যারা আছেন টিকা নিয়েছেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন। মশলার ভিতরে পচা রুটি দেয়, পচা রুটি শুকায়ে কাঠের গুঁড়া দেয়, গোবর দেয় তাদের মশলার ভিতরে, এটা পরীক্ষিত। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে 527টি পণ্য নিষিদ্ধ করা হয়েছে। ভারতের খাবার পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। আমার এই তথ্যগুলো যদি আপনারা মিথ্যা মনে করেন তাহলে একটু গুগল করেন যে ভারতের খাদ্যপণ্যে ক্যান্সারের উপাদান, ভারতের মশলায় পচা রুটি গুঁড়া করে দেওয়া হয়েছে, এগুলো লিখে লিখে সার্চ করেন। ভারত এমন একটা দেশ, আপনারা ভারতের সিনেমাগুলো দেখেছেন, তাদের সিনেমাতে একটা পলিটিক্স উঠে আসে যে কিছু লোক অসাধু ব্যবসায়ী তারা খাবারে ক্যান্সার সহ বিভিন্ন রোগের বিষ মিশাচ্ছে, পরে তারাই আবার এগুলো চিকিৎসা করছে। ওদের সিনেমাগুলোতে এটা উঠে আসে। ভারতের আই সিনেমা দেখেছেন আপনারা তামিলনাড়ুর, সেখানে আই সিনেমার নায়ককে কীভাবে আপনার হলো বিষক্রিয়া করে তার শরীরের মাংস তারপরে গায়ে গোটা গোটা হয়, এটা আপনারা দেখেছেন। তাহলে কোনো একটা দেশে কোনো ঘটনা যদি না ঘটে তাহলে ওই ঘটনার উপর সিনেমা হয় না, ইচ্ছা করলে একটা দেশে একটা সিনেমা বানানো যায় না। তার মানে আই সিনেমাটির যে ভাইরাসের প্রভাব দেখা গেছে সেটা হলো ভারতের একটা হলো ষড়যন্ত্রমূলক কালচারের একটা প্রতিচ্ছবি। এই যে আমরা যারা ভারতের চিকিৎসার উপর নির্ভরশীল, আপনারা স্থায়ীভাবে আপনাদের জীবনের সময় ছোট করে আনছেন না তো? জিজ্ঞাসা করছি। এরা এমন একটা দেশ যারা আমাদেরকে ক্ষতি করবে আবার আমাদের চিকিৎসা করে ব্যবসা করবে। বাংলাদেশে ভারতের 1000 কোটি টাকার চিকিৎসা ব্যবসা, 1000 কোটি টাকার। গত কয়েক মাসে ভারতে বাংলাদেশের নাগরিকরা যায় না, দুই দেশের সম্পর্কে অবনতি হয়েছে বিভিন্ন কারণে। তাই বলে আমাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে, আপনারা আর চিকিৎসা পাচ্ছেন না, এদেশের ডাক্তাররা চিকিৎসা করতে পারছে না। আসলে কি এরকম? আমাদেরও ভারতের চেয়ে ভালো মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থা আছে, তদারকি নাই, হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে। আমরা শুধু একটা কথা বলি, বাংলাদেশের যে ওষুধ, এই ওষুধ ভারতের চেয়ে অনেক উঁচু মানের ওষুধ,
অনেক হাই গ্রেডের ওষুধ। সুতরাং যারা ইন্ডিয়ান ওষুধগুলোর উপর নির্ভর করেন, গতকালকে তো ময়ূককে যখন আমি বলছিলাম যে তোমাদের ওষুধ ভেজাল, ওরা বিশ্বাস করতে পারছিল না, আমাদেরকে নিমক হারাম বলছিল। ঠিক আছে, আমি ময়ূককে বলবো তুমি তোমার দেশের গণমাধ্যমে দেখো যে তোমাদের এই টিকায় তোমাদের লোকদের কি নাজেহাল অবস্থা। পুরা ইন্ডিয়ানরা চুলকাতে চুলকাতে বেদিশা হয়ে গেছে। ইন্ডিয়ানরা নিজেদের চুলকানি ভালো করতে পারতেছে না, আমাদের চুলকানি কেমনে ভালো করবে, এটাই আমি বলছি। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর এই বিমান দুর্ঘটনায় করছে তো অনেক, দেখেন না কিভাবে বাস্ট হইলো, কিভাবে দুর্ঘটনা করলো। আর আমাদের বাংলাদেশে 31শে ডিসেম্বরে কি হতে যাচ্ছে এটা আর কি আপনারা বিস্তারিত অবশ্যই কমেন্ট করে ইনবক্সে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর আমাদের সাথেই থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। পরে যে কোনো এক সময় আপনাদের মাঝে দেখা হবে যে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।